তো ভারতীয় সংবিধানে আমরা অনেক কিছুই প্রায় পড়ে এসেছি বা জেনেছি অল্প অল্প করে। যেখানে আজকে আমরা ভারতীয় সংবিধানে যেটা ভারতের শাসন ব্যবস্থায় যেটা সর্বনিম্ন স্তর বা ছোট ক্ষেত্র শাসন ব্যবস্থার একটা, সেটাকে পড়ার চেষ্টা করব, যেটা হলো পঞ্চায়েতি ব্যবস্থা। এই ভারতের শাসন বিভাগ তো অত্যন্ত একটা বড় বিষয়। মানে ভারতের মতন 140 কোটি প্রায় মানুষের দেশকে শাসন করা, এটা খুবই শক্ত। এবং এটা করতে গেলে ভারতকে অনেক ছোট ছোট ইউনিটে ভাগ করে এই শাসনটাকে পরিচালনা করতে হয়। না হলে এত বড় দেশকে পরিচালনা করা খুব সহজ কাজ নয়। এই কারণেই ভারতের সংবিধানকে একটা যুক্তরাষ্ট্র কাঠামো দেওয়া হয়েছিল। এই যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে ভারতকে কেন্দ্র সরকার আর রাজ্য সরকারে ভাগ করা হয়েছে। যে রাজ্য সরকারের নির্দিষ্ট কাজ করবে, রাজ্যেরও আইন বিভাগ থাকবে, রাজ্যেরও শাসন বিভাগ থাকবে, এবং কেন্দ্র সরকারেরও আইন বিভাগ শাসন বিভাগ থাকবে। আর সঙ্গে কি থাকবে? একটা বিচার বিভাগ, যে বিচার বিভাগ ক্রমোচ্চ স্তর বিন্যাস দেখা যাবে। সুপ্রিম কোর্ট, রাজ্যে হাইকোর্ট, জেলা কোর্ট, এগুলো জেলা আদালত, এগুলো দেখা যাবে। তো এই আহ, এই কাঠামোর পরবর্তীকালে দেখা গেল যে আরো ক্ষুদ্র স্তরে, অর্থাৎ গ্রামে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব সেইভাবে দেখা যাচ্ছে না শাসন ব্যবস্থা। তাহলে সাধারণ মানুষের প্রকৃত প্রতিনিধিত্বের জন্য কি দরকার? সাধারণ মানুষ যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে। অংশগ্রহণ কিসের মাধ্যমে করবে? এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে মানুষ অংশগ্রহণ করবে। এই পঞ্চায়েত ব্যবস্থা সংবিধান সংশোধন করে 1993 সালে এটাকে, মানে আইনটাকে পাশ করা হলো, বা আইনটা বলবৎ হলো বলা যেতে পারে। 1992-তে পাশ হলো, এবং 1993-তে আইনটা প্রায় বলবৎ হলো। এবং 73তম সংবিধান সংশোধন করে এই পঞ্চায়েতি ব্যবস্থাকে দৃঢ় করা হলো। তার আগে বেশ কয়েকটা রাজ্যে পঞ্চায়েতি সিস্টেম ছিল, পঞ্চায়েতি ব্যবস্থা ছিল। কিন্তু 1992-93 এর পর থেকে, সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পর থেকে, এই পঞ্চায়েতি ব্যবস্থা আরো দৃঢ় হয়ে গেল। অর্থাৎ প্রত্যেক রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হয়ে গেল। এই পঞ্চায়েতে কি হচ্ছে? পঞ্চায়েতে সাধারণ মানুষ এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, এবং সাধারণ মানুষ, বাকি যে গ্রামের মানুষ, তারা তাদের সঙ্গে যুক্ত হতে পারছে, তাদের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করতে পারছে যে সেই গ্রামের জন্য কি প্রয়োজন। তো এই পঞ্চায়েত ব্যাপারটা একটা জেলা ভিত্তিক ভাবে তিনটে স্তরে ভাগ করা হয়েছে। একদম সর্বনিম্ন স্তরটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, সর্ব উচ্চ স্তরটাকে বলা হয় জেলা পরিষদ, আর মধ্যবর্তী স্তরটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি। এই তিনটে ভাগে ভাগ করা। একদম ছোট স্তরটা যেটা গ্রাম পঞ্চায়েত, এটা কজন সদস্য নিয়ে হয়? এটা ন্যূনতম 5 থেকে 30 জন সদস্য নিয়ে এই গ্রাম পঞ্চায়েত তৈরি হয়। মানে বিভিন্ন পার্টি বা বিভিন্ন দলের লোকেরা এখানে আহ, প্রতিনিধিত্ব করেন, মানে ভোটে নির্বাচনে দাঁড়ান, এবং তারপর যে দল থেকে বেশি লোক জিতছেন সেই দলকে নিয়ে এটা তৈরি হচ্ছে। এই সদস্য তৈরি হয় 5 জন থেকে সর্বোচ্চ 30 জন। এটা জনসংখ্যার উপরে ডিপেন্ড করে যে সদস্য সংখ্যা কতজন হবে। এবং এই যে 30 জন যে নির্বাচিত হলেন, তাদের মধ্যে থেকে একজন নিজেদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন বা মনোনীত হন পঞ্চায়েত প্রধান হিসেবে। এবং তার সহকারী একজন কাজ করার জন্য, তার নাম হলো উপপ্রধান, সেই পদের নাম হলো উপপ্রধান। এবং বাকিরা তো অন্যান্য সদস্য হিসেবে পরিচিত। তাহলে এই গ্রাম পঞ্চায়েতে, তাহলে পঞ্চায়েত একজন পঞ্চায়েত প্রধান থাকেন, তার সাহায্য করার জন্য পঞ্চায়েতের উপপ্রধান থাকেন, এবং অন্যান্য সদস্যরা থাকে। এবং এই পঞ্চায়েতি স্ট্রাকচারে যেরকম নির্বাচিত প্রতিনিধিরা থাকেন, এর পাশাপাশি কি সরকারি কর্মচারীরাও থাকেন। সরকারি কর্মচারীর মধ্যে একজন সচিব বা একজন সেক্রেটারি থাকেন, এবং একজন সহকারী থাকেন, একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন, একজন সেক্রেটারি এবং একজন অ্যাসিস্ট্যান্ট। এরা সরকারি চাকরির পরীক্ষা দিয়ে এই পদে নিযুক্ত থাকে। এদের কাজ কি? পঞ্চায়েত প্রধানের সঙ্গে
একত্রিত হয়ে কাজ করে। এর উপরের স্তর পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিতে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে সর্বাধিক 3 জন করে এই পঞ্চায়েত সমিতিতে থাকে। অর্থাৎ ওই যে গ্রাম পঞ্চায়েত, কয়েকটা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি পঞ্চায়েত সমিতি হচ্ছে। তাহলে এই গ্রাম পঞ্চায়েত থেকে একজন বা সর্বোচ্চ 3 জন সেখানে প্রতিনিধি থাকছেন। এবং সেখানে কি হচ্ছে, সেখানেও আবার একজন সভাপতি হচ্ছে তাদের মধ্যে, একজন সহকারী সভাপতি হচ্ছেন তাদের মধ্যে, এবং স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষরা থাকছে সেখানে, এই পঞ্চায়েত সমিতিতে। আর এই পঞ্চায়েত সমিতির কাজ ভালো করে চালানোর জন্য, পঞ্চায়েত সমিতির কাজ রক্ষণাবেক্ষণের জন্য কি থাকছেন, সরকারি আধিকারিকরা থাকছে। মানে এই আমাদের প্রত্যেকটা স্তরে যেমন রাজনীতিবিদরা থাকেন, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা যেরকম থাকেন, একইভাবে কি থাকেন সেখানে সরকারি পরীক্ষা দিয়ে, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে বা আইএএস পরীক্ষা দিয়ে, এই পঞ্চায়েত সমিতি স্তরে সাধারণত রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে অফিসাররা সেখানে থাকে, অর্থাৎ এই পঞ্চায়েত সমিতির কাজ রক্ষণাবেক্ষণের জন্য। তাহলে এখানে রাজ্য সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে যদি পশ্চিমবঙ্গের উদাহরণ দিই, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে এই গ্রুপে যারা পরীক্ষায় পাশ করছেন তারা এই পদে নিযুক্ত হচ্ছেন, বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে পঞ্চায়েতের এই সভাপতির সঙ্গে ব্লক ডেভেলপমেন্ট অফিসার হাতে হাত ধরে কাজ করছে। এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে আবার সাহায্য করার জন্য বেশ কয়েকজন কর্মচারী থাকছে, যেমন পঞ্চায়েত এক্সটেনশন অফিসার থাকছেন, একজন ইউডিসি থাকছেন এবং একজন ক্লার্ক থাকছে। এদেরকে মিলিয়ে এই পঞ্চায়েত সমিতির কাজটা চলছে। এবং পঞ্চায়েত সমিতিরও উচ্চ স্তরে যেটা রইলো তাহলে জেলা পরিষদ। এই জেলা পরিষদে কি পঞ্চায়েত সমিতি থেকে সর্বাধিক 2 জন করে সদস্য নিয়ে এই জেলা পরিষদ তৈরি হচ্ছে। একজন সদস্য হতে পারে, কিন্তু সর্বাধিক 2 জন, 2 জনের বেশি নয়। এবং তাদের মধ্যে থেকে একজন কে হচ্ছেন, সভাধিপতি হচ্ছেন, একজন সহকারী সভাধিপতি হচ্ছেন, এবং স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষরা থাকছে, এবং অন্যান্য নির্বাচিত আর সরকারি প্রতিনিধিরা থাকছে। এখানে সরকারি প্রতিনিধি কি থাকছে, যেটা আইএএস পরীক্ষা দিয়ে, সাধারণত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা দিয়ে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, সেটা প্রমোশনের ভিত্তিতে ডাব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে বিডিও প্রমোশনের ভিত্তিতে এই জেলা যে আধিকারিক সেই রূপে নিযুক্ত হতে পারে, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রূপে নিযুক্ত হতে পারে, বা সেখানে ডাইরেক্ট আইএএস পরীক্ষার মাধ্যমে এডিএম থেকে ডিএম হতে পারে। তাহলে এই ডিএম এর দায়িত্ব হলো পঞ্চায়েতের যে জেলা পরিষদ সর্বোচ্চ পদ, মানে সর্বোচ্চ স্তর, এই জেলা পরিষদের যে সভাপতি সর্বোচ্চ পদ, নির্বাচিত সর্বোচ্চ পদ, এই সভাধিপতির সঙ্গে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাতে হাত ধরে কাজ করবে। এবং সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে আরো কারা থাকছেন, অ্যাডিশনাল ডিএম থাকছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল জেলা শাসক, সহকারী জেলা শাসক থাকছে, এবং সেক্রেটারি থাকছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকছে, অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট তার নিচে ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকছে। তাহলে এইভাবে পঞ্চায়েতি ব্যবস্থায় আমরা 3টে স্তর পেলাম পঞ্চায়েতি ব্যবস্থায়। যেখানে সর্বোচ্চ স্তরের কথা বললাম আমরা জেলা পরিষদ, যেখানে রাজনৈতিক প্রতিনিধি, নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধি হিসেবে প্রধান তার কে সভাধিপতি, এবং সেখানে সরকারি রাজনৈতিক, সরকারি স্থায়ী প্রতিনিধি রূপে সেখানে কারা থাকছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সেখানে থাকছে। তাহলে এরা মিলে এই জেলা পরিষদের কাজ সম্পন্ন করার কাজটা করছে। জেলা পরিষদের তার সর্বোচ্চ, মানে সর্বোচ্চ স্তর বলা যায় পঞ্চায়েতের, তার ঠিক উল্টো সর্বনিম্ন স্তরটা কি, গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে কারা থাকছে, গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্যরা থাকছে। সেটা জনসংখ্যার ভিত্তিতে এই কতজন সদস্য হবেন সেটা ঠিক হয় বা স্থির হয়, সেটা 5 জন থেকে 30 জন পর্যন্ত হতে পারে। এবং সেখানে এই পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতের যিনি পদাধিকারিক থাকছেন তাকে বলা হয় প্রধান, গ্রাম প্রধান বা পঞ্চায়েত প্রধান। এই পঞ্চায়েত প্রধানের সঙ্গে কে থাকছে, পঞ্চায়েতের উপপ্রধান এবং উপপ্রধান এবং অন্যান্য সদস্যরা।
এবং এরা তো রাজনৈতিক প্রতিনিধি, নির্দিষ্ট 5 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। তার সঙ্গে সরকারি কর্মচারী তাকে সাহায্য করছে। সেই সরকারি কর্মচারী হিসেবে কারা থাকছে? একজন সেক্রেটারি থাকছে এবং একজন সহায়ক থাকছে, বা একজন জব অ্যাসিস্ট্যান্ট থাকছে। তাহলে এই উপরের স্তর পঞ্চায়েতি ব্যবস্থার উপরের স্তর জেলা পরিষদ, আর নিচের স্তর গ্রাম পঞ্চায়েত, আর মধ্যবর্তী স্তরের নাম কি? পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতিতে গ্রাম পঞ্চায়েত থেকে সর্বোচ্চ 3জন করে সদস্য এই পঞ্চায়েত সমিতির সদস্য হন, এবং পঞ্চায়েত সমিতিতে যিনি প্রধান হন তাকে বলা হয় সভাপতি, এবং সভাপতির সঙ্গে সহকারী সভাপতি থাকে, এবং তার সঙ্গে স্থায়ী কমিটির কর্মাধ্যক্ষরাও সেখানে থাকে। এবং এই রাজনৈতিক প্রতিনিধিদের সাহায্য করার জন্য সরকারি আধিকারিক থাকে, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে সেখানে আসে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। না হলে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সেই রাজ্যের যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেই রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আসে। তাকে বলা হয় বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই বিডিওর দায়িত্ব থাকে সেই পঞ্চায়েত সমিতি কাজগুলো পরিচালনা করা। তাহলে এই হলো বেসিক স্ট্রাকচার পঞ্চায়েতি ব্যবস্থার, যেখানে সর্বোচ্চ স্তর জেলা পরিষদ, মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি, এবং সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের লিডারকে গ্রাম প্রধান বা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি, এবং জেলা পরিষদের প্রধানকে সভাধিপতি। জেলা পরিষদের আধিকারিক কে থাকছেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। গ্রাম পঞ্চায়েত সমিতির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার কে থাকছেন? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এবং গ্রাম পঞ্চায়েতের অফিসার কে থাকছেন? একজন সেক্রেটারি এবং তার সঙ্গে জব অ্যাসিস্ট্যান্ট। তাহলে এইটা হলো পঞ্চায়েতি সিস্টেমের কাঠামো। যদিও পঞ্চায়েতি সিস্টেম, এই পঞ্চায়েতি ব্যবস্থা সব থেকে লোকাল, মানে মানুষের সাহায্য পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা, যেটা ভারত স্বাধীনতার সময় সমস্ত রাজ্যে ছিল না। পশ্চিমবঙ্গে যদিও স্বাধীনতার পর পরই 1956 পর থেকে পঞ্চায়েতি ব্যবস্থাটা তৈরি হতে শুরু হয়, এবং 1973 সালে আইন পাশ করে এই পঞ্চায়েতি ব্যবস্থা পশ্চিমবঙ্গে আলাদা করে তৈরি করা হয়। কিন্তু 1992-93 সাল, 73তম সংবিধান সংশোধনের পর, সংবিধান যে বইটা ভারতের আইন লেখা আছে, ভারত কিভাবে চলবে, ভারতের প্রধানমন্ত্রীর কাজ, রাষ্ট্রপতির কাজ, এই পঞ্চায়েতের কাজ, তাহলে এই পঞ্চায়েতের কাজ সম্পর্কে এই বইটায় কিছুই লেখা